প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে যথারীতি আমি প্রভাষক দেবনাথ সূত্রধর, অর্থনীতি বিভাগ, পুরোটা সময় জুড়ে থাকবো। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিক ক্লাস কার্যক্রমের আজকেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক তার পরবর্তী বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে বিশ্বায়নের অসুবিধাগুলো কী কী, এবং বিশ্বায়নের অসুবিধার সাথে সাথে আমরা তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং বিশ্ব বাণিজ্য সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি ক্লাসের পুরোটা সময় জুড়ে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। তো যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা হয়, যে তোমরা যদি প্রতিনিয়ত সেই বিষয়গুলো আমাদের সাথে যুক্ত থাকো, তো আশা করি সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা অধিকতর ধারণা লাভ করতে পারবে, এবং আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সার্থক হবে। এবং তোমাদের ক্লাস, যেহেতু আমরা প্রত্যক্ষ বা সরাসরি যে সম্মুখ ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারতেছি না, করোনার যে মহামারী, সেই কারণে এটি বিশ্বব্যাপী মহামারী, সুতরাং আমরা অনলাইনে আমরা তোমাদের সাথে যুক্ত হবে, এবং তোমাদেরকেও সেই বিষয়টিকে স্বাভাবিকভাবে এখন নিতে হবে। কারণ এখন আমরা সবাই নিরুপায়, সবাই এখন আমরা ঘরবন্দি, এবং সরকার যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, আমরা তোমাদের সাথে যথারীতি সেভাবেই আমরা ক্লাস নিয়ে হাজির হচ্ছে। অর্থাৎ অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা সার্বক্ষণিক যুক্ত হওয়ার চেষ্টা করছি, এবং আমাদের প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের সাথে সবসময় যুক্ত থাকবে, এবং আমাদের এই ক্লাসগুলোকে তোমরা নিয়মিত অনুসরণ এবং অনুশীলন করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব বিশ্বায়নের অসুবিধাগুলো নিয়ে। যে বিশ্বায়নের ফলে যে অসুবিধাগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রে যে আন্তর্জাতিক বাণিজ্য আছে, সেই আন্তর্জাতিক বাণিজ্যের চ্যাপ্টারে, অর্থাৎ অষ্টম অধ্যায়ে আছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য। সেই আন্তর্জাতিক বাণিজ্যের ভিতরেই আছে বিশ্বায়ন, এবং সেই বিশ্বায়নের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে আমরা আলোচনা, গত ক্লাসে আমরা অ্যাডভান্টেজ আলোচনা করেছি এবং বিশ্বায়ন কি সেই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে বিশ্বায়নের অসুবিধাগুলো কী কী, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমরা আজকে আলোচনা করব। প্রথমত বলে নিই যে বাংলাদেশের মতো একটি দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, এরকম দেশগুলোতে বিশ্বায়নের যে অসুবিধাগুলো সেগুলি তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, সেই উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বায়নের যে অসুবিধাগুলো আছে, প্রথমত বলা হয়েছে যে শ্রমজীবী জনগণকে ক্রমবর্ধমান বৈষম্যের শিকার করবে। আবার উন্নত জীবনযাপনের মোহে দক্ষ এবং মেধাবী জনগণ কি করবে, তারা বিদেশে পাড়ি জমাবে, এবং বিদেশ গমনের মাধ্যমে তাদের একটি দেশ কি হবে, মেধাশূন্য হতে পারে। যার ফলে এটি আমরা বলছি যে এটি হচ্ছে একটি বিশ্বায়নের ডিসঅ্যাডভান্টেজ অথবা অসুবিধা। তারপরে বলা হচ্ছে যে ভবিষ্যৎ যে বংশধর আছে, সেই ভবিষ্যৎ বংশধরদের জন্য যে অপরিহার্য সম্পদ পরিবেশ অপচয়মূলকভাবে নিঃশেষ করে দেবে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি সরবরাহ, স্যানিটেশন, পরিবেশ উন্নয়ন, অর্থনৈতিক সামাজিক অবকাঠামো নির্মাণ, সামাজিক নিরাপত্তা ইত্যাদি দ্রব্য সেবা সামাজিকভাবে যে কাম্য পরিমাণে উৎপাদিত হবে না। অর্থনীতিতে যে প্রতিযোগিতা, এরূপ অর্থনীতিতে প্রতিযোগিতা চিরদিনই
একটি অলীক স্বপ্ন থেকে যাবে এবং বাস্তবে পুঁজিবাদী অর্থনীতিতে বাজারের প্রতিযোগিতা এক ধরনের মাৎস্যনে প্রতিষ্ঠা করে থাকে, যেখানে বৃহৎ পুঁজিপতিরা ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশকে পদে পদে বিঘ্নিত করে থাকে। এবং এদেশের যে তৈরি পোশাক শিল্প চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি দেশের সাথে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, আরও হবে। থাইল্যান্ড, ভিয়েতনাম এসব দেশের সাথে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, আরও হবে। ভবিষ্যতে এই শিল্প গভীর সংকটে পড়তে পারে। বাজার অর্থনীতির যে মাদকদ্রব্যের কথা বলা হয়েছে, বাজার অর্থনীতি মাদকদ্রব্য, অশ্লীল ছায়াছবি, জুয়া খেলা, ঘোড়দৌড় এবং ক্যাসিনো ক্লাব ইত্যাদির মতো ক্ষতিকর দ্রব্য এবং সেবা প্রতিষ্ঠানের যে পিছনে সামাজিক সম্পদ অপচয় করছে, আরও করবে। এর ফলে দুর্নীতি, মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রভৃতি যে অপরাধ প্রবণতা সেগুলো বৃদ্ধি পাচ্ছে, নারীরা অবমূল্যায়নের শিকার হচ্ছে। এরূপ অর্থনীতি সামাজিক ন্যায় বিচারকে সমুন্নত রাখতে ব্যর্থ বিদায় গণদারিদ্র্য, বেকারত্ব, জনসংখ্যা সমস্যা, নিরক্ষরতা, বুভুক্ষা ও পুষ্টিহীনতা সমস্যার অবসান ঘটাতে অপারগ। কি বলা হয় যে এরূপ অর্থনীতি সামাজিক ন্যায় সমুন্নত রাখতে ব্যর্থ, তাই গণদারিদ্র্য, বেকারত্ব, সামাজিক সমস্যা, নিরক্ষরতা, বুভুক্ষা ও পুষ্টিহীনতা সমস্যার অবসান ঘটাতে অপারগ। বিশ্বায়নের এই বাস্তবতার কথিত উন্মুক্ত প্রতিযোগিতার উন্নত দেশগুলোর শিল্প বাণিজ্য ব্যবস্থায় উন্নয়নশীল দরিদ্র দেশগুলোর নিজস্ব পণ্যদ্রব্যের বাজার ব্যবস্থা ধ্বংস হবে, কারণ উন্নয়নশীল দেশগুলোর শিল্প কাঠামো ও আওতা উন্নত দেশ অপেক্ষা খুবই দুর্বল। ফলে দেশীয় শিল্পের বিকাশ ব্যাহত হবে, রপ্তানি আয় হ্রাস পাবে এবং এই রপ্তানি আয় হ্রাস পেয়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে বলা হয়েছে যে অনুন্নত দেশের যে কৃষি পণ্য, সেই কৃষি পণ্য বিশ্ব বাজারে সঠিকভাবে মূল্যায়িত হবে না, এবং এই মূল্যায়িত হয় না, যার কারণে কি হয় যে অনুন্নত কৃষি প্রধান দেশগুলোতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনুন্নত এবং উন্নয়নশীল দেশে উৎপাদন বৃদ্ধি করার যে উদ্যোগ, সেই উদ্যোগের ফলে বন জঙ্গল ধ্বংস হয়ে যে প্রাকৃতিক পরিবেশ সেটি হুমকির মুখে পড়বে। বিশ্বায়নের ফলে খুব সহজে দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং বিদেশি যে অপসংস্কৃতি সেটির ফলে ভবিষ্যৎ প্রজন্ম গঠন হুমকির মধ্যে পড়তে পারে। অর্থাৎ বিশ্বায়নের যে নেতিবাচক দিকগুলো সেগুলো পরিবেশ বিপর্যয়, ভিন্ন সংস্কৃতির আগ্রাসন, যুদ্ধ হুমকি, অপরাধের যে বিস্তৃতি এবং সনাতনী উৎপাদন ব্যবস্থা ও জাতিগত স্বকীয়তার বিলুপ্তি এবং দেশীয় টেকসই উন্নয়ন ব্যবস্থা বিঘ্নিত হবে। প্রিয় শিক্ষার্থী, এই প্রেক্ষিতে বাংলাদেশি জনগণ কিভাবে বিশ্বায়নকে মোকাবেলা করবে, এটি প্রশ্ন হতে পারে যে আমরা কিভাবে এই বিশ্বায়নকে মোকাবেলা করব, অর্থাৎ আমরা বাংলাদেশি হিসেবে আমরা কিভাবে বিশ্বায়নকে মোকাবেলা করব। যেহেতু আমাদের মূলধন বা পুঁজির স্বল্পতা রয়েছে, তাই আন্তর্জাতিক শ্রম বাজার বা শ্রম সম্পদ বাজারে আমাদেরকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য এখনই নিজেদেরকে উদ্যোগী হতে হবে। এবং এজন্য কি হবে, এজন্য কি করতে হবে যে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। উন্নয়নের পথে সকল দেশগুলোর ইতিহাস আরও সাক্ষ্য দিচ্ছে যে মানব উন্নয়নের সত্যিকার সফল কোনো দেশ বেশি দিন উন্নয়নের দৌড়ে পিছিয়ে থাকে না। অতএব সার্বজনীন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বৈষম্যহীন ও সকল নাগরিকের জন্য যে অভিন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে যুদ্ধকালীন প্রস্তুতি ও প্রয়াস চালানোর
কোনো বিকল্প নেই। তথ্য টেলিযোগাযোগ প্রযুক্তি চলমান বিপ্লব থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য কোনো ফায়দা তুলতে পারেনি। অথচ বিশ্বায়নের এই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশের আন্তর্জাতিক যে প্রতিযোগিতার ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে ঘিরেই আবর্তিত হবে তাতে কোনো সন্দেহ নেই। এখানে বাংলাদেশের দারিদ্র্য মুক্তির যে সোনালী সম্ভাবনা সেটি লুকিয়ে আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব তথ্য প্রযুক্তি, বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তি নিয়ে। এই বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তি কিভাবে এই গ্লোবালাইজেশন এবং ইনফরমেশন টেকনোলজি কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তিতে বলা হয়েছে যে 21 শতক নানাভাবে আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তথ্য প্রযুক্তি ও জীব প্রযুক্তির বিস্ময়কর উন্নয়নের মাধ্যমে এই শতক উৎপাদনশীলতা ও জীবনের মান উন্নয়নের অপ্রত্যাশিত সব সুযোগ সৃষ্টি করছে। তথ্য প্রযুক্তি সম্পর্কে অধ্যাপক এম লুৎফর রহমান বলেন যে তথ্য প্রযুক্তি বলতে বোঝায় তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং সেটি সুষ্ঠু বন্টন। এবং আইটি শব্দটি মূলত আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যে সংক্ষিপ্ত রূপ সেটি আমরা সকলেই জানি। অন্যদিকে বিশ্বায়ন সম্পর্কে অধ্যাপক এম লুৎফর রহমান বলেন যে in broad term, globalization is the intersite flow of products এবং প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ সম্প্রসারিত অর্থে বিশ্বায়ন বলতে উৎপাদিত দ্রব্য, তথ্য এবং প্রযুক্তির যে আন্তঃরাষ্ট্রকে, সেই আন্তঃরাষ্ট্র প্রবাহকে বোঝায়। বর্তমানে এই তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনডিপির নিম্নোক্ত যে দুটি উক্তি আমরা স্মরণ করতে পারি। দ্য কস্ট অফ ট্রান্সমিটিং এ ট্রিলিয়ন বিটস অফ ইনফরমেশন ফ্রম বোস্টন টু লস অ্যাঞ্জেলস হ্যাজ ফলেন ফ্রম 1,50,000 in 1970 to 12 cents today, World Bank. In 2001, more information can be sent over a single cable in a second than in 1997 was sent over the center internet in a month. UNDP বহুদিন পর মনে হচ্ছে এসো থেকে হয়তো দারিদ্র নামের যে বুট, সে বুটটিকে আমরা আমাদের ঘাট থেকে নামাতে সক্ষম হব। এই সম্ভাবনার পাশাপাশি নয়া শতাব্দীতে, অর্থাৎ নতুন শতাব্দীতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আমরা। বিশেষ করে প্রশ্ন উঠছে যে নয়া অর্থনীতির নয়া সুযোগগুলি কি সকলের কাছে পৌঁছানো সম্ভব? তথ্য প্রযুক্তির এই সুফল বন্টনকে ঘিরে এই প্রশ্নটি আরও জোরালো হচ্ছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও একথা আমাদেরই মানতে হবে যে আজকের যে তথ্য প্রযুক্তির বিপ্লব তা পৃথিবীর চেহারা আমূল বদলে দিতে পারে। পরিবর্তনের হাওয়া এরই মধ্যে বইতে শুরু করছে। এখন প্রশ্ন যে পরিবর্তনের হাওয়ার সাথে আমরা তাল মিলাতে পারবো তো? ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষায়, ক্যান বাংলাদেশ টেক অ্যাডভান্টেজ অফ দ্য কামিং IT revolution? Of course we can. We can take full advantage of this IT revolution and pull ourselves out of poverty,
illiteracy, poor health, and poor education. If we prepare our lives right now to ride the wave of this revolution. এরূপ আশাবাদী দৃষ্টিভঙ্গির পেছনে কারণও সুস্পষ্ট। যদিও গোড়াতে এই তথ্য প্রযুক্তির একটি উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প, এর বিস্তৃতিতে দরকার হবে নিম্ন প্রযুক্তি নির্ভর কর্মকাণ্ডে জড়িত যে বিশাল জনগোষ্ঠীর সমর্থন। আর এক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে রয়েছে অন্যদের চেয়ে। তথ্য প্রযুক্তির বিষয়ে তরুণ প্রজন্মের দারুণ উৎসাহ এবং নয়া উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের আগ্রহ এই আশাবাদ তৈরিতে সাহায্য করে চলছে। তথ্য প্রযুক্তি খাত থেকেই যে আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আয়ের যে সিংহভাগ আহরণ হবে তা বলা যায়। অর্থাৎ বিশ্বায়নের প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তি খাতের উপরই নির্ভর করবে এদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ। বর্তমান ইন্টারনেট, ই কমার্স, ই গভর্নেন্স, ই স্বাস্থ্য সুবিধা প্রভৃতি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির দ্রুত প্রসার ঘটছে। বিশ্বায়নের এই যুগে নয়া অর্থনীতির বিকাশে তথ্য প্রযুক্তির ভূমিকাই মুখ্য। এই অর্থনীতিকে সার্বজনীন সুফলধর্মী করতে হলে সুশিক্ষা ও সুশাসন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, সমাজের সর্বস্তরের বিকাশ এবং প্রসারের মাধ্যমে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা 2018 বাস্তবায়ন করছে এবং এই নীতিমালার রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে স্বল্পমেয়াদী কপিরাইট, স্বল্পমেয়াদী 2021 সাল এবং মধ্যমেয়াদী 2030 সাল ও দীর্ঘমেয়াদী 2021 সাল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর লক্ষ্যে কপিরাইট আইন সংশোধন, আইসিটি ইনকিউবেটর সেন্টার স্থাপন এবং হাইটেক পার্ক স্থাপন করছে। বর্তমানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় 30টি দেশে এই সফটওয়্যার এবং আইটি সার্ভিসেস রপ্তানি করছে। নোকিয়া, জাপান এয়ারলাইন্স, বিশ্বব্যাংক, এইচপি, মার্কিন পোস্টাল ও এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহার করছে। 2014 এবং 15 অর্থ বছরের যে প্রযুক্তি সেবা ও সফটওয়্যার রপ্তানি করে $300 মিলিয়ন আয় করেছে এই বাংলাদেশ। আশা করা হচ্ছে 2021 সালে এই আইটি খাতে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় $1 বিলিয়ন উন্নীত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা তোমাদের সাথে বৈদেশিক সাহায্য নিয়ে আলোচনা করব। বৈদেশিক সাহায্য অর্থাৎ ফরেন এইড। বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ফরেন এইড। বৈদেশিক সাহায্য বলতে একটি দেশের জরুরি প্রয়োজনে অর্থনৈতিক উন্নয়নের জন্য খাদ্য, ঔষধ, প্রকল্প, দান, অনুদান, ঋণ, আর্থিক ও কারিগরি যে কোনো ধরনের দেশ বহির্ভূত সহায়তা গ্রহণ এবং প্রদান উভয়কে বোঝায়। অর্থাৎ বৈদেশিক সাহায্য হচ্ছে একটি দেশের জন্য অন্য একটি দেশ থেকে বা দেশ বহির্ভূত যে কোনো সহায়তা, সেটি হতে পারে খাদ্য, ওষুধ, প্রকল্প, দান, অনুদান, ঋণ এবং আর্থিক ও কারিগরি যে কোনো সহযোগিতা, যেটি দেশ বহির্ভূত অবস্থা থেকে বা দেশ বহির্ভূত সহায়তা গ্রহণ করা হয়, সেটি হচ্ছে বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্যের শ্রেণীবিভাগ প্রথমে বলা হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষিতে সব বৈদেশিক সাহায্যকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমত খাদ্য সাহায্য। প্রথমত বৈদেশিক সাহায্য বলা হয়েছে যে
খাদ্য সাহায্য। তারপরে বলা হয়েছে প্রকল্প খাদ্য সাহায্য, তারপরে বলা হয়েছে প্রকল্প সাহায্য। তারপরে হলো অপ্রকল্প সাহায্য। খাদ্য সাহায্য, প্রকল্প সাহায্য এবং অপ্রকল্প সাহায্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই 3 ধরনের খাদ্য সাহায্য, প্রকল্প সাহায্য এবং অপ্রকল্প সাহায্য, এই 3 ধরনের সাহায্য দেখলাম। অর্থাৎ এই 3 ধরনের শ্রেণীবিভাগ দেখলাম। যে প্রথমে বলা হয়েছে এক্ষেত্রে শুধু মাত্র চাল এবং গমকে বোঝানো হয় খাদ্য সাহায্য বলতে। তারপরে বলা হয়েছে প্রকল্প সাহায্য। অপ্রকল্প সাহায্য যেগুলো, অপ্রকল্প সাহায্যের ভিতরে আছে হচ্ছে দেশের অভ্যন্তরে অপ্রকল্প সাহায্য বলতে নানা ধরনের যে পণ্য সামগ্রী সাহায্য প্রাপ্তি বোঝায়, যেমন ভোজ্য তেল, টিনজাত দুধ, ডাল, ওষুধপত্র, কৃষি যন্ত্রপাতি, সার, গভীর ও অগভীর নলকূপ ইত্যাদি। এছাড়া রয়েছে সামরিক সাহায্য। অর্থাৎ আমরা যদি প্রকল্প সাহায্যের কথা বলি, সেগুলো হচ্ছে দেশের অভ্যন্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে যে সাহায্য গ্রহণ বা প্রদান করা হয় তাকে বোঝায়। যেমন বঙ্গবন্ধু সেতু প্রকল্প, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, ঢাকা চট্টগ্রাম ডাবল রেল লাইন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান প্রকল্প এবং উত্তর পশ্চিম সেচ প্রকল্প, মৎস্য উন্নয়ন প্রকল্প, এসবের কথা রয়েছে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, যেটাকে বলা হয় এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিশেষ করে বিভিন্ন ধনী দেশের পুঁজিপতিরা বেসামরিকভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন দেশে প্রত্যক্ষভাবে বিনিয়োগ করে থাকে। এটি একটি আকর্ষণীয় প্রাপ্তি এবং বর্তমানে এ ধরনের পুঁজি বিনিয়োগ বা আমদানি বৈদেশিক সাহায্য হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বৈদেশিক সাহায্যের ভিতরে এই 3 ধরনের প্রকল্প ছাড়াও আরেকটি পাই সামরিক সাহায্য, আরেকটি বলা হচ্ছে যে এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটাকে বলা হয় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। এই উপরে উল্লেখিত যেসব প্রকল্প বা যেসব সহযোগিতা আছে সেগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়, যেগুলো বলা হয় যে দান, অনুদান ও ঋণ, নগদ সাহায্য, দ্রব্য সাহায্য, শর্তযুক্ত এবং শর্তমুক্ত সাহায্য। প্রথমত বলা হয়েছে দান, অনুদান ও ঋণ। দান, অনুদান ও ঋণ। তারপরে হলো নগদ সাহায্য, দ্রব্য সাহায্য। শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। প্রিয় শিক্ষার্থী, দান, অনুদান ও ঋণ, এখানে 3টি বিষয় আছে। দান করা অর্থ বা দ্রব্য সাহায্য কখনো দাতা দেশকে ফেরত দিতে হয় না, এ হচ্ছে দান। গ্রহীতা দেশকে দানের অর্থ ব্যয়ের খাত বা উৎস দাতা দেশ নির্ধারণ করে না। অর্থাৎ যেটি দান হিসাবে বিদেশ থেকে পাওয়া হয় বা
আমরা সহযোগিতা পাই, দান হিসেবে যে সাহায্য বা সহযোগিতা পাই, সেটি কখনো ফেরত দিতে হয় না। যে দিতেছে দাতাকে, গ্রহীতাকে কখনো দাতাকে সেই দানটা ফেরত দিতে হয় না, এবং দাতা কখনো সেটি নির্দিষ্ট করে দেয় না কোন খাতে বা কোন প্রকল্পে, কোন উৎসে সেই দাতা সেটা নির্ধারণ করে দেয় না যে গ্রহীতা দেয় সেটি কোন খাতে ব্যয় করবে। অনুদান কোনো বিশেষ খাতে ব্যয় নির্বাহের জন্য প্রদান করা হয়। এই অনুদানের অর্থ ফেরত দিতে হয় না। দানের মতো অনুদানের অর্থ ফেরত দিতে হয় না, তবে অনুদান হচ্ছে কোনো একটি বিশেষ খাত বা বিশেষ প্রকল্পকে কেন্দ্র করে যে সহযোগিতা বা যে সহায়তা করা হয় সেটি হচ্ছে অনুদান, এবং এই অনুদানের অর্থ ফেরত দিতে হয় না। ঋণ কোনো বিশেষ কর্ম বা প্রকল্প ব্যয় নির্বাহের জন্য গ্রহণ করা হয়। দান অনুদানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, এই দুটি বিষয় হচ্ছে, কখনো দান বা অনুদান দাতাকে ফেরত দিতে হয় না, এবং দানের ক্ষেত্রে কোনো প্রকল্প বা উৎস দাতা কখনো নির্ধারণ করে দেয় না, কিন্তু অনুদানের ক্ষেত্রে কোনো একটি বিশেষ প্রকল্প বা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে সে অনুদানটি প্রদান করা হয়। ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি আলাদা। ঋণের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো একটি বিশেষ কর্ম বা প্রকল্প ব্যয় নির্বাহের জন্য এই ঋণ গ্রহণ করা হয়, এবং ঋণের সুদ ও আসল দুটি নির্ধারিত সময়ের মধ্যে বা সময়ে ফেরত দিতে হয়। এটি হচ্ছে ঋণের মূল বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টি বলছে যে নগদ সাহায্য ও দ্রব্য সাহায্য। নগদ সাহায্য বৈদেশিক মুদ্রায়, যেমন ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, এবং দ্রব্য সাহায্য হচ্ছে চাল, গম, যন্ত্রপাতি, সার, পরামর্শ ইত্যাদি আকারে পাওয়া যায়। সর্বশেষ যে বিষয়টি বলা হচ্ছে শর্তযুক্ত ও শর্তমুক্ত সাহায্য। যে সাহায্যের সাথে নমনীয় বা কঠিন শর্ত যুক্ত থাকে তাকে শর্তযুক্ত সাহায্য, আবার যে সাহায্যের সাথে কোনরূপ শর্ত যুক্ত থাকে না তাকে শর্তহীন সাহায্য বলা হয়। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা। বাংলাদেশ উপনিবেশিক শোষণ, যুদ্ধ বিধ্বস্ত, গরিব, জনসংখ্যার বারে বারাক্রান্ত, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কবলিত একটি দেশ। বর্তমানে এখানে প্রায় 20.5 ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, এবং জাতীয় সঞ্চয়, যেটিকে বলা হয় জিডিপির প্রায় 29 ভাগ। মোট উন্নয়ন পরিকল্পনার এখনো প্রায় অর্ধেক বৈদেশিক সাহায্য দ্বারা মেটানো হয়, এবং বৈদেশিক সাহায্যের বিভিন্ন সমস্যা থাকলেও আমরা নিচের কিছু বিষয় আলোচনা করবো এখন আমরা, যেসব বিষয়ে আমরা বৈদেশিক সাহায্য গ্রহণ করে থাকি বা বৈদেশিক সাহায্য গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। সঞ্চয় এবং বিনিয়োগ। স্বল্প সঞ্চয় এবং বিনিয়োগের কারণে বাংলাদেশের মানুষ যেহেতু দরিদ্র, তাদের আয় কম সঞ্চয়, অথচ ভোগ অপরিবর্তিত, এবং নানা ধরনের যে উৎসব দিবস পালনের ব্যয় বেশি হয়ে পড়ে, এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যে সামঞ্জস্য বিধান করে উন্নয়নের লক্ষ্যে যেরূপ বিনিয়োগের প্রয়োজন তা দেশীয়ভাবে সংস্থান করা সম্ভব হয় না, বিধায় বৈদেশিক সাহায্য গ্রহণ করা প্রয়োজন। আমদানি রপ্তানি বাণিজ্যের যে ব্যবধান, বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে, জনবহুল দেশগুলোর ভিতরে বা জনবহুল উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি আয় অপেক্ষা যখন আমদানি ব্যয় অধিক হয়, তখন বাংলাদেশ কৃষিজাত পণ্য রপ্তানি করে, যা স্বল্প মূল্যের পক্ষান্তরে আমদানি করে কি যে মূলধনী দ্রব্য এবং শিল্পজাত দ্রব্য, যা উচ্চ মূল্যের। ক্রমাগত এই লাগামহীন আমদানি ব্যয় মেটানোর জন্য বাংলাদেশকে প্রতি বছর ঋণ সাহায্য গ্রহণ করতে হয়। খাদ্য ঘাটতির কথা বলা হয়েছে যে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণ খাদ্য ঘাটতি, ফলে খাদ্য আমদানি করতে হয়, এবং যে পরিমাণ খাদ্য সামগ্রী অভ্যন্তরীণভাবে উৎপাদিত হয় তা দ্বারা ব্যাপক চাহিদা মেটানো সম্ভব হয় না। এক্ষেত্রে বৈদেশিক সাহায্য অবশ্যই প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেকার সমস্যা দূরীকরণ, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে প্রচুর বিনিয়োগের প্রয়োজন। তাই সামগ্রিক উন্নয়নের স্বার্থে বৈদেশিক সাহায্য প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে বৈদেশিক সাহায্যের কথা বলা হয়েছে, বৈদেশিক সাহায্য বলা হয়েছে প্রথমত বলা হচ্ছে 3 ধরনের সাহায্য হয়: খাদ্য সাহায্য, প্রকল্প সাহায্য, তারপরে বলা হচ্ছে অপ্রকল্প সাহায্য। এছাড়াও
সাহায্য নামে একটি সাহায্য থাকে, আরেকটি বলা হয়েছে যে প্রত্যক্ষ বিনিয়োগ, যেটিকে বলা হয় এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটিকে বলা হয় বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ। তারপরে এই বৈদেশিক সাহায্যগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে দান, অনুদান এবং ঋণ। তারপরে হচ্ছে নগদ সাহায্য ও দ্রব্য সাহায্য। তারপরে বলা হয়েছে যে শর্তযুক্ত এবং শর্তমুক্ত সাহায্য। পরিশেষে বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের প্রেক্ষিতে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা কতটুকু আছে, যে আসলে আমরা বৈদেশিক সাহায্য কেন নেই বা নেওয়ার কী প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তিনটি কারণ বলা হয়েছে। এক হচ্ছে স্বল্প সঞ্চয় এবং বিনিয়োগের কথা বলা হয়েছে, যে কারণে আমাদেরকে বৈদেশিক সাহায্য নিতে হয়। তারপরে বলা হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য ঘাটতির কারণে, আমদানি রপ্তানির যে বিশাল একটি ব্যবধান রয়েছে, সে কারণে আমাদেরকে বৈদেশিক সাহায্য নিতে হয়। এবং খাদ্য ঘাটতির কারণে, আমাদের এই ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ঘাটতির কারণে আমাদেরকে এই বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা যথেষ্ট ধারণা লাভ করতে পারবে এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।